বাংলাদেশ বর্তমানে এক পরিবর্তনশীল অর্থনৈতিক পর্যায়ে রয়েছে। একদিকে রপ্তানি ও রেমিটেন্স আমাদের শক্ত ভিত্তি তৈরি করছে, অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে ফিরছে। অন্যদিকে উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ, বিনিয়োগের ধীরগতি এবং কর্মসংস্থানের চাহিদা এসব চ্যালেঞ্জ রয়েছে। এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর A.K. এনামুল হক, মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমি যেমনটা বলছিলাম যে উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রাচাপ বিনিয়োগে ধীর গতি রেখেছে। তো এই যে উচ্চ মুদ্রাস্ফীতি বাংলাদেশের অর্থনৈতিক পথরেখাকে কিভাবে প্রভাবিত করছে, এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। মুদ্রাস্ফীতি প্রায় গত এক বছর যাবত এই অবস্থায় আছে যে এটা খুব একটা নামছে না, এবং এটা একদিকে চিন্তা করা যেতে পারে যে এটার একটা সাপ্লাই সাইড ইকোনমিক্স আছে, সেটা অনেকগুলো বন্যা এটা ওটা গেল সেই জন্য। আরেকটা হচ্ছে যে ইকোনমিতে যে ক্যাশ টাকাটা রয়ে গেছে সেটা কিন্তু ইয়েতে আছে সেটা। আর আরেকটা হচ্ছে সাপ্লাই সাইডে আমরা যদি না বাড়াই, আমরা যদি সাপ্লাই না বাড়াতে পারি, তাহলে ডিমান্ড ক্রমাগত, পপুলেশন বাড়া মানে হচ্ছে ডিমান্ড বাড়া। ডিমান্ড বাড়লে ইকোনমিতে ডিমান্ড যখন বাড়ে, সাপ্লাই যখন বাড়ে না, তখন মুদ্রাস্ফীতির চাপটা থাকে। এই মুহূর্তে কিছুটা কমে আসছে। আমার ধারণা জানুয়ারির দিকে এটা সবচেয়ে নিম্ন পর্যায়ে যায় সাধারণত। তো মুদ্রাস্ফীতির এই ধারণাটা যদি ঠিক থাকে, যেটা সাধারণভাবে আসে, সেটা হলে আমরা একটু মুদ্রাস্ফীতি আস্তে আস্তে কমে যেতে দেখব। বাংলাদেশের বর্তমান শ্রম বাজারে দক্ষতার ঘাটতি কেন ক্রমশ বাড়ছে, এই বিষয়ে কি বলবেন? শ্রমবাজারে দক্ষতা একটা হচ্ছে আমাদের কোয়ালিটি অফ এডুকেশন। আমাদের কোয়ালিটি অফ এডুকেশন ইজ ইন ট্রাবল। আমরা যেটা পড়াশোনা বলতে আমরা যেটা মিন করছি বাংলাদেশে, সেটা হচ্ছে কিছু জিনিস মুখস্থ করা এবং মুখস্থ জিনিস পড়ানো। শ্রমবাজার যেটা চায় সেটা দক্ষতা, সেটা শুধুমাত্র মুখস্থ পরিবেশন এটা চাচ্ছেন। দক্ষতা বলতে শুধু যে পড়াশোনাতে দক্ষতা না, সাধারণ জ্ঞানে দক্ষতা। মানুষ চায় একটা লোক, একটা ছেলে শিক্ষিত, তার কমন সেন্স ঠিক থাকুক। এটা একেবারে শুধু যে শ্রমবাজারে না, সার্বিকভাবে ঘাটতি আছে। আপনি দেখেন এই যে এই সরকারের সময়ে যদি দেখেন যে পরিমাণ আন্দোলন হয়েছে, এগুলো সব নিজেদের ক্ষুদ্র স্বার্থে, একেবারে নিজেদের স্বার্থে। দেশের স্বার্থে কিন্তু এত বড় আন্দোলনের পরে দেশের স্বার্থে মানুষ চিন্তা করার কথা, সব নিজেদের ক্ষুদ্র স্বার্থে চিন্তা করছে। এরকম অবস্থার মধ্যে আপনি, এটার মূল কারণ এডুকেশনের ফেলিওর। এডুকেশনে আমরা দেশাত্মবোধটাকে তুলে ধরতে পারি নাই। এডুকেশনে আমরা মানুষকে বিয়ন্ড হিম, যে আমি সমাজ নিয়ে চিন্তা করতে বলবো, এটাও আনতে পারি নাই। আমরা তাদেরকে সামাজিকভাবে সচেতন করার যে শিক্ষাদান, সেটাও করতে পারি নাই। ফলে যেটা হচ্ছে যে আমরা যারা পাচ্ছি মুখস্থ বিদ্যায় দক্ষ, এই গ্রুপটা দ্বারা আপনি তো অনেক কাজ করেন, যার ফলে আমাদের অনেক জায়গায় দক্ষ শ্রমিকের জায়গায় বিদেশের কাজ করছে বাংলাদেশে বসে। এই থেকে আমরা বেরিয়ে আসতে কেন পারছি না? এটা করতে গেলে আমাদের এডুকেশনটাকে গোড়া থেকে বদলাইতে হবে। এডুকেশনের মেজর চেঞ্জ আনতে হবে। আমরা এডুকেশনকে বাক্সবন্দি করছি। বাক্সবন্দি করা মানে হচ্ছে সব স্কুল, ওই ভুরুঙ্গামারির স্কুল আর ঢাকার স্কুল একই জিনিস পড়াচ্ছে। কিন্তু আনসার হচ্ছে ঢাকার যে জনসমাবেশ, তাদের যে দক্ষতা আছে আর ভুরুঙ্গামারির দক্ষতা এক না। আমরা কিন্তু এক্স্যাক্টলি সেম কারিকুলাম পড়াচ্ছি, কোনো রকমের ভেরিয়েশন তৈরি করছি না। ফলে এন্ড অফ দ্য ডেতে যারা শহরবাসী তারাই ভালো করতেছে, গ্রামের ছেলেগুলো মেধাবী থাকা সত্ত্বেও ভালো করছে না। সুতরাং এডুকেশনের যে ডাইভার্সিটি বলি সারা পৃথিবীতে আছে, আমরা বোর্ড করছি অনেকগুলো, কিন্তু একই সিলেবাসে বোর্ড করছি এক একটা জায়গায়। সো এগুলোকে চিন্তা করে এডুকেশনের আমার মনে হয় এক ধরনের কলোনাইজেশন আছে, যে এক্স্যাক্টলি এটাই পড়াতে হবে। এটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সিলেবাস একই, তার মানে আমার কোনো ডাইভার্সিটি নাই। আমরা আসলে শিক্ষকদেরকেও ওই মর্যাদা দিচ্ছি না যে আপনি চিন্তা করেন কি পড়াবেন, আপনার ছেলেটা কোথায় পাস যাবে। আমরা সবাই পাস করছি, আপনি ঢাকাতে ধরেন, বুয়েট ধরেন, আমাদের একটা অবজেক্টিভ, কত ছাত্র বিদেশে পাঠাতে পারি। দেশের জন্য ছাত্র তৈরি করার কোনো অবজেক্টিভ নেই। আপনি দেখেন বুয়েটকে যদি ভালো করে খেয়াল করে দেখবেন যে দেশের কোনো ইনোভেশন নেই। সব ইনোভেশন আমরা ছাত্রদের, একটা হচ্ছে যে দেশের বাইরে মানুষ পাঠাই দেওয়া। তার মানে আমরা এডুকেশনটা দেশের জন্য করি নাই। এটা আমার কাছে একটা ব্যর্থতা মনে হয়। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারে?
অনেকের দায়িত্ব, আমি মনে করি এগুলোর দায়িত্ব হচ্ছে সরকারের ক্ষেত্রে রেগুলেটরি অর্গানাইজেশনের দায়িত্ব। আমরা মনে করছি এনসিটিবি দিয়ে আমরা একটা বই তৈরি করতেছি, কিন্তু আমাদের অঞ্চল ভিত্তিতে বইয়ের ধারণা ভিন্ন হওয়া উচিত। আপনি এভাবে দেখেন, আমরা ইভেন ছুটির দিন এটাও ফিক্স করে ফেলতেছি, অথচ আমরা জানি যে হাওর অঞ্চলে বর্ষাকালে স্কুলে যাওয়া ডিফিকাল্ট। আমরা কিন্তু বর্ষার ছুটি যে দেবো হাওর অঞ্চলে সেটার ব্যবস্থা রাখিনি। মানে আমরা দেশটাকে মনে করতেছি ঢাকা। এই যে দেশের যে ডাইভার্সিটি, ইভেন আমার মানে যদি জিওগ্রাফিক ডাইভার্সিটি দেখি, পাহাড়ি অঞ্চল একরকম, শীত মানে শহরে অঞ্চল, আমার ঠাকুরগাঁতে চিন্তা করেন, সেখানে শীতকালে ভিন্নতা। অতএব বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যেদিন ছুটিটা আলাদা করতে পারবো, এই ব্যবস্থা আমরা তৈরি করতে পারিনি। আমরা সবাই মনে করছি আমি ঢাকা থেকে যা দেখছি আমি এক্স্যাক্টলি এটা সারা দেশে ছড়াই দেব, এবং এটার ফলে আমরা যেটা পাচ্ছি, শহরে যারা বড় হয়েছে, যারা ধনীর ছেলে, তারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, আর যারা আসলে গরিব তাদের সেই অ্যাডভান্টেজটা আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। অতএব এগুলো চিন্তা করে পৃথিবীর কোথাও এরকম একটা কারিকুলামের দেশ না। আপনি ভারতেই যান, দেখবেন যে কারিকুলাম একটা না। তারা জানে যে কারিকুলাম ইভেন প্রভিন্সে আলাদা হওয়া উচিত। আমরা তো সেটা চিন্তা করতে পারছি না। সো আমাদের ক্ষেত্রে এডুকেশনাল ঘাটতি রয়েছে, এছাড়া কি অন্য কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন আপনি? আরও অনেক ঘাটতি আছে, মানে এগুলো এডুকেশনের সাথে মানুষ হিসেবে চিন্তা করা। আমরা এক ধরনের কি করা যাবে, আমি এভাবে চিন্তা করি যে আমরা সবাই দায়িত্বশীল যে ভূমিকা রাখা দরকার এটার বাইরে চলে যায়। মানে আমরা সবাই মনে করছি আমার দায়িত্ব হচ্ছে সারা দেশকে রক্ষা করা, আর যখন বিপদ আসে তখন আমার কোনো দায়িত্ব নেই। বেস্ট এক্সাম্পল আমি আপনাকে দেই, সেটা হচ্ছে ধরেন আর্থকুয়েক, যে ভূমিকম্প নিয়ে আমরা সবাই চিৎকার করছি। তো ভূমিকম্পের দায়িত্ব কার? সবাই যার যার ঘর নিয়ে চিন্তিত, কিন্তু ভূমিকম্প হলে আমাদের হাসপাতালগুলো টিকে থাকবে? প্রথম লজিকগুলো কিন্তু নাই। তারপরে দেখেন, আপনি একটা ঘর ভেঙে গেল, আপনি মালিককে গিয়ে বলতেছেন নকশা দেখাও। কেন এই নকশা, এই বাড়ি তৈরি হয় না রাজুকের পারমিশন নিয়ে? রাজুককে আমরা বলছি না নকশা দেখাও। মানে আমরা আসলে রাজুকও তার দায়িত্ব থেকে বানাইতে যান, রাজুক বলবে আমার কাছ থেকে নকশা না নিয়ে বানাইলা কেন? আর আপনি যখন দুর্ঘটনা ঘটলো তখন রাজুক বলবে যে নকশা আমার কাছে নাই। সো এই যে দায়িত্বহীনতা এবং এক ধরনের টেরিটোরিয়াল যে বোঝা যে আমি সব কাজ করব, এটা ইকোনমিকে খুব ভালো দিকে দেবে না। প্রত্যেকের যার যার দায়িত্ব পালন করতে হবে, যে আমি এইটুকু আমার দায়িত্ব, এর বেশি আমার দায়িত্ব না। আমরা সব দায়িত্ব নিজে নেই, আবার কোনো দায়িত্ব নিজে নেই না। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এক ধরনের ব্যর্থতা আমাদের সমাজে। এটা একটা বিশাল কি বলা যায় মানুষের জন্য, আমাদের জন্য হতাশার কারণ। প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণরা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে? প্রযুক্তিগত বলতে মিন করছেন, যদি আমি ধরে নিই যে কম্পিউটার, এটাকে ইয়াং জেনারেশন এটা ইউজ করে, কিন্তু একটা হচ্ছে ইউজ করা আর একটা হচ্ছে ইনোভেট করা। এটা দ্বারা আমরা ইনোভেশনে নাই। আমাদের এই একই প্রবলেম। আমাদের কম্পিউটার সায়েন্স এডুকেশন যেটা আছে, এখানে আমরা প্রোগ্রামার তৈরি করতেছি, অথচ প্রোগ্রামারদের এডুকেশন ভিন্ন। কম্পিউটার সায়েন্সে আমরা তৈরি করব ম্যাথমেটিশিয়ান, পিওর ম্যাথমেটিশিয়ান, যে দ্বারা কি বলা যাবে নিউমেরিক ম্যাথমেটিক্স সলভ করতে পারে। আমরা এখানে নাম দিচ্ছি কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং। আনসার হচ্ছে এটা কম্পিউটার সায়েন্স সারা পৃথিবীতে। আমরা একটা ইঞ্জিনিয়ারিং ধরে রাখি, এখানে অটোক্যাড শেখানোর মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। অটোক্যাডের কাজটার জন্য অন্য একটা গ্রুপ আছে। ওই যে বললাম যে আমাদের টেরিটোরিয়াল ডেফিনেশনগুলো ভুল। আমি কম্পিউটার সায়েন্সকে ইঞ্জিনিয়ারিংয়ে টেনে নিচ্ছি ফর নাথিং। বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক বেশি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে গ্যাসের ঘাটতিও রয়েছে যেমন তেমন। এই যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে বেকারত্ব অনেক বেশি বেড়ে গেছে। এই বেকারত্বের পিছনে সব থেকে বেশি কোন কারণকে আপনি দায়ী করছেন? একটা মানে অনেকগুলো কারণই আছে একেবারে। মানে ধরেন ব্যাংকিং ফেলিওরটা একটা বেকারত্বের বাড়তির কারণ, যে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে না। আপনি নানাভাবে দিক চিন্তা করতে পারেন, কিন্তু দক্ষতার অভাবও তো রয়েছে। দক্ষতার অভাবটা তো রয়ে গেছে, সেটা ব্যাখ্যাই করলাম। বেকারত্বের জন্য আপনি যদি ইনভেস্টমেন্ট না আসে ইকোনমিতে, আপনার বেকারত্ব আরও বাড়বে। প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, প্রতি বছর আপনি প্রায় 27 লক্ষ ছেলে পেলে চাকরির জন্য বেরোচ্ছে, 22 থেকে 27 লক্ষ। অথচ আপনি এই পরিমাণ জব আমরা তৈরি করতে পারি না। আমরা হাইয়েস্ট জব তৈরি করেছি 10 থেকে 11 লক্ষ প্রতি বছর, তার মানে আরও 11 লক্ষ বেকার পড়ে আছে। সুতরাং আমাদের
চিন্তা করা উচিত যে জব গ্রোথটাকে চিন্তা করা, এবং এই জায়গায় আমাদের পলিসিগত পার্থক্য আছে। পলিসিগত পার্থক্য বলতে আমাদের পলিসিটা ড্রিভেন বাই অনেকটা ট্রেড, নট বাই ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমরা ইনভেস্টমেন্টকে টার্গেট করে কোনো পলিসি খুব একটা তৈরি করিনি। তার ফলে এই লজিকগুলো মাঝে মধ্যে ভুল হচ্ছে, যে আমরা এমনভাবে যাচ্ছি মনে হচ্ছে যেন আমরা আজকের আন্দোলনই দেখেন, আজকে যদি খেয়াল করেন মোবাইল বিক্রেতারা রাস্তায় নেমেছে। কি কারণ? যে বিদেশ থেকে যারা মোবাইল নিয়ে আসছে সে লাগেজে, সেগুলোকে আমরা চলতে দেব না। শুনতে ভালো, কারণ তারা ট্যাক্স পে করে নাই। মজার ব্যাপারটা হচ্ছে এই অর্ডারটা দিচ্ছে বিটিআরসি। বিটিআরসি ট্যাক্সের ইস্যুতে আলোচনা করার কথা না, এটা পুরোটাই এনবিআরের কাজ। এখন বিটিআরসি হঠাৎ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভাবতেছে যে আমি এই কাজটা করব। আমি এই জায়গাটাতে আমার আপত্তিটা হচ্ছে যার যার কাজ করেন। বিটিআরসি হচ্ছে রেগুলেটরি অর্গানাইজেশন, টেলিকম রেগুলেটরি অর্গানাইজেশন। টেলিকম রেগুলেটরি অর্গানাইজেশন টেলিকমিউনিকেশনের ইস্যুতে তারা রেগুলেট করবে। এখন তারা ট্যাক্স নিয়ে, মোবাইল ফোন নিয়ে কথা বলতেছে, তাহলে আমার বাকি অর্গানাইজেশনগুলো কী করবে? সো আমাদের ক্ষেত্রে এই ব্যর্থতাটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি সবই আমার দায়িত্ব, আবার যখন বিপদে পড়বো তখন বলবে যে না আমি এটা জানি না, ওই অমুকের কাছে জানি, ওই ব্রাজুকের মতো এক্সাম্পল, যান আপনার বাড়ির নকশা আপনি বের করেন। এইটা একটা হতাশার কারণ, এবং এটা ইকোনমিতে যতদিন চলবে বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করবে না। বিনিয়োগ করার আগে বলবে যে আমার এতগুলো অর্গানাইজেশনকে হাতে নিতে হবে। ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, সে বলবে যে 22 থেকে 27টা পারমিশন ছাড়া একটা ব্যবসা শুরু করতে পারেন না। গভর্নমেন্ট, শুধু এই গভর্নমেন্ট না, 50 বছর যাবৎ আমরা ব্যবসায়ের ক্ষেত্রে ওয়ান স্টপ প্রসেস শুরু করতে পারিনি, কারণ প্রত্যেকে যার যার টেরিটরি, এবং টেরিটরি ফিক্স না, সময় মতো টেরিটরি বড় করে ফেলতেছে। যে আমি যে আমার দায়িত্বের বাইরে যাব না, এটাকে আমার দায়িত্ব, এর বাইরে আমার দায়িত্ব নেই। এই জায়গায় লিমিট করাটা আমাদের চিন্তার বাইরে হয়ে গেছে। আমরা মনে করতেছি দেশাত্মবোধের নামে আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো, এবং কোনো জবাবদিহিতা নাই। আমার ফেলিওরের জন্য জবাবদিহিতা যদি না থাকে তাহলে আপনি তো ইকোনমি মুভ করতে পারবেন। এই জবাবদিহিতামূলক জায়গা আমরা কেন গড়ে তুলতে পারছি না? এক্ষেত্রে কোথায় ঘাটতি রয়েছে? একটা আনসার নাই এটার, মানে এটা আমাদের চিন্তার কি বলে স্বল্পতা। মানে আমি যদি না বুঝি যে এর বাইরে আমি কথা বলবো না, এটা আমার দায়িত্ব হচ্ছে এইটুকুই। এখন আমি যদি আমার দায়িত্বের বাইরে চলে যাই তাহলে কি হবে? তাহলে ইকোনমি কেউ চালাতে পারবে না। তখন ইকোনমিতে ঘুষের দৌরাত্ম্য বাড়বে, দুর্নীতি বাড়বে, এবং এই যে যখনই দুর্নীতি দেখবেন তখনই বুঝবেন যে কেউ না কেউ দায়িত্বে অতিরিক্ত পালন করছে। মানুষ বুঝতে পারছে না কি করবে। আপনি একটা বিজনেস ওপেন করতে যান, এতগুলো অর্গানাইজেশন পারমিশন লাগবে। কথাটা হচ্ছে এতগুলো পারমিশন কেন তৈরি করতেছি আমি? ইকোনমিকে বাড়ানোর জন্য নাকি কমানোর জন্য? উদ্দেশ্য হচ্ছে বাড়ানো, ফেয়ার বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করা। ফেয়ার বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করতে গিয়ে সবাই সবার দায়িত্ব নিচ্ছে। সো আমি মনে করি আমাদের দায়িত্ববোধের ক্ষেত্রে একটু চিন্তা করা উচিত। আর দ্বিতীয়টা যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের অনেক অর্গানাইজেশন আছে যারা রেগুলেটররা তার দায়িত্ব পালন করছে না। রেগুলেটরের দায়িত্ব আছে। এই যে বললাম রাজুক ইজ এ রেগুলেটর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ এ রেগুলেটর। আপনি রেগুলেট করবেন, তো রেগুলেট করলে নদী নষ্ট হয় কীভাবে? দায়িত্বটা, দোষটা কার? রেগুলেটরকে এক ধরনের জবাবদিহির কাছে আনতে হবে। আপনার ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে, এই যে এতগুলো ব্যাংক নষ্ট হলো, দায়িত্ব কেউ নেবে না? সবই কি ব্যাংকের মালিকের? তাহলে রেগুলেটর কোথায় ছিলেন? এবং এই যে প্রশ্নগুলো আমরা করছি না, আমরা যে দায়িত্ববোধ বা এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি আনতে পারছি না সমাজে, এটা ইকোনমিকে ভোগাবে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এবার জানিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর একেএম এনামুল হক, এবার আমি আপনাকে জানতে চাই, আধুনিক শিল্প কারখানা ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে কেন দক্ষ শ্রমিকের ঘাটতি দেখা যাচ্ছে? একই ইস্যু, কারণ দক্ষ শ্রমিক বলতে আমাদের একদিকে কিন্তু বেকারত্ব বাড়ছে প্রচুর, বা দক্ষ শ্রমিক বলতে একটা হচ্ছে তার মিনিমাম, এখনকার যত মেশিন আছে এগুলো সব কিন্তু একটা মিনিমাম এডুকেশন ছাড়া চালাতে পারবে না। ইভেন আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে একই প্রবলেম হচ্ছে। এখন আমি যদি আমার শ্রমিকদের অ্যাভারেজ দক্ষতা দিই তাহলে দেখব যে আমাদের দেশে
14% লোক এসএসসি পর্যন্ত পাশ করতে পেরেছে। তার মানে আমি আসলে যে খুব বেশি লোক পাচ্ছি তা না। তারপরেও যারা এসএসসি পাস করছে সবাই ঠিক ওই সমদক্ষ না। মানে একটা গ্রুপ আছে এডুকেশনের ক্ষেত্রে, আমি এডুকেশনের ব্যর্থতাটাকে বিশেষ দায়ী করি, কারণ আমাদের এডুকেশনটা আসলে ঠিক মুখস্থ এডুকেশনের বাইরে কোনো ধরনের জ্ঞান আমরা চিন্তা করতে পারছি না। তাকে একটা মেশিন শেখানোর জন্য একটা ছেলে, সে জীবনে প্রজেক্টটা চালায় না, ইউনিভার্সিটিতে চলে আসছে, সে এই যে অন্যান্য স্কিল দরকার যে আমি এটা চিন্তা করি। আমাদের দেশে আপনি বাসায় বাসায় দেখেন, আমাদের ইভেন ইলেকট্রিশিয়ান, আপনার প্রত্যেকটা অফিসে ইলেকট্রিশিয়ানদের তার মিনিমাম জ্ঞান নাই যে সে একটা লেবেল পড়তে পারে। এখন লেবেল না পড়ে আপনি যদি কাজ করা শুরু করে, সো এই প্রবলেমগুলো আমাদের মূলত এডুকেশনের সাথে। সো যেহেতু একটা খুব বিশাল সংখ্যক মানুষ এসএসসি পাস করে নাই, এটা যতদিন চেঞ্জ না হচ্ছে আপনি দক্ষ শ্রমিকের একটা অভাব বোধ করবেন। সেখানে আবার মেয়েদের অ্যাভারেজ এডুকেশন আরও নিচে। সুতরাং যদি খেয়াল করে দেখেন, এরকম একটা জনগোষ্ঠী যেখানে এডুকেশনটা উইক, সেখানে আপনি যতই উপরের দিকে যাবেন, আমরা যখনই বলি না আমরা প্রাইমারি প্রোডাক্ট ভালো উৎপাদন করি, একেবারে নিচেরটা, কিন্তু একটু উপরে গেলেই আমাদের কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে। ফলে অ্যাভারেজ প্রোডাক্ট, ইভেন গার্মেন্টসে আমাদের যদি অ্যাভারেজ প্রাইস অফ এ প্রোডাক্ট ধরি, আমরা $16 থেকে $20 জিনিস বিক্রি করি। আমার কম্পিউটার ভিয়েতনাম, সে $80 প্রোডাক্ট প্রাইস বিক্রি করে। তার মানে তার প্রোডাক্ট কোয়ালিটি অনেক উপরে। দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের দেশে। যদি আমরা শিক্ষিত তরুণদের কথা বলি, তাদেরকে কিভাবে বেকারত্ব থেকে বেরিয়ে আনতে পারবো আমরা? শিক্ষিত তরুণদের ক্ষেত্রে আমাদের বাড়তি প্রবলেম হচ্ছে বিনিয়োগ ঘাটতি। মানে আপনি যদি এভাবে চিন্তা করেন, দুটো গ্রুপ, একটা হচ্ছে শিক্ষিত থেকে আমি চাকুরি খুঁজতেছি, আমি সেলফ এমপ্লয়মেন্টে যেতে রাজি না, আমি নিজে থেকে কিছু করব না, এটা একটা বিষয়। তার মানে যদি আমি চাকুরি খুঁজি তাহলে বিনিয়োগ বাড়াতে হবে। ইকোনমিতে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান তৈরি হয় না। তাহলে এটা একটা। আরেকটা হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। উদ্যোক্তা তৈরি করার স্ট্র্যাটেজিটা ভিন্ন। সুতরাং এই দুটো স্ট্র্যাটেজি যদি আমি চিন্তা করে পরিবর্তন না করি, আমরা যদি খালি বলি যে না আমি শিক্ষিত লোক কি করবে, দেখবেন সবাই এখন যেটা হচ্ছে যে কোনোভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এক্ষেত্রে কি ক্ষুদ্র ঋণ ভূমিকা রাখতে পারে? শুধু ঋণ ভূমিকা রাখবে না, মানে ঋণ হচ্ছে, দেখেন ঋণের প্রথম শর্ত হচ্ছে একজন উদ্যোক্তা আছে, আমি তাকে ঋণ দিচ্ছি। কিন্তু উদ্যোক্তা আছে যখন আছে, উদ্যোক্তা দুই রকমের, একটা হচ্ছে আমার চিন্তার একটা সুযোগ আছে, আমি ভাবছি এটা করা যাবে। এখন এইখানে আমি যখন ঋণ চাই, সেই ঋণটা যদি কেউ দেয় সেটা একটা ইস্যু। এখন আমাদের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে যেটা হচ্ছে সে কস্ট অফ ইনভেস্টমেন্ট যদি খেয়াল করেন, ইন্টারেস্ট রেট অনেক হাই, কিন্তু আইডিয়াটা একটু পরিবর্তন করা উচিত আমি মনে করি। সেটা হওয়া উচিত এরকম যে আমি ঋণ দিচ্ছি এবং আমি যতদিন ঋণে দেব আপনাকে, ততদিন পর্যন্ত আমি আপনার প্রফিটের অংশীদার হব, তাহলে তার উপরে চাপটা কমবে এবং সেই ক্ষেত্রে যখন টাকাটা ফেরত আসবে পুরো বিজনেসের মালিক আপনি হয়ে যাবেন। মানে স্ট্র্যাটেজিগুলো এক ধরনের, এইটাকে অনেকে বলে কি বলা যাবে, যেটাকে বলে যে আমি বিজনেস ক্রিয়েট করি। সো আমার মনে হয় ক্ষুদ্র ঋণ সংস্থা যারা এনজিওরা আছে তাদেরকে এখন একটু পরিবর্তন করা উচিত, যে ঋণ নিয়ে ব্যবসাটাকে একটু পরিবর্তন করা বলা উচিত যে আমি উদ্যোক্তা তৈরির ব্যবসা করি, আমি উদ্যোক্তা তৈরি করি এবং সেক্ষেত্রে ইয়াঙ্গার জেনারেশন অনেক বেনিফিট পাবে, কারণ তাদের অনেক আইডিয়া আছে কিন্তু রিস্কটা নিতে গিয়ে তারা ভয় পাচ্ছে। সেখানে এরা এত বড় সংস্থা, তারা বলতে পারে যে আমি পার্টলি কিছু রিস্ক নেই, আমি যদি বিজনেসের 10%-এর মালিক হই, 10% রিস্ক আমার কাছে আসবে। সো এই চিন্তাটা আমি মনে করি আসা উচিত এবং এই পরিবর্তনটা চিন্তা, তারা কমফোর্ট জোনে আছে, তারা জানে বিজনেসের রিস্কটা যিনি ঋণ নেবেন তিনি নেবেন। ফলে তাদের কাছে মূল সংখ্যা হচ্ছে যে আমাকে আপনি শুধু ইন্টারেস্টটা পে করবেন। আমি মনে করি এখানে একটা পরিবর্তন আনা উচিত। আমাদের দেশে বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন এসএমই খাত রয়েছে। এই সংস্থাগুলো কি কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতাতে সহায়ক হতে পারে? তারা কাজ করছে, কিন্তু তাদের ক্ষেত্রে বাড়তি প্রবলেম হচ্ছে যে আপনি যেমন ধরেন আজকে একটা চমৎকার এক্সাম্পল ব্যাখ্যা করি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলছে যে এখন যে কোনো উদ্যোক্তা বাংলাদেশে বসে আমাজনে প্রোডাক্ট সাপ্লাই করতে পারবে, ইবেতে প্রোডাক্ট সাপ্লাই করতে পারবে। এখন শব্দটা শুনে খুব বিশাল খুশি হবেন যে আমি পারবো। আনসার হচ্ছে আমাজন ইবেতে প্রোডাক্ট সাপ্লাই করতে গেলে যে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এই স্ট্যান্ডার্ডটা ছোটোখাটো প্রডিউসারদের পক্ষে মেনটেন করা খুবই ডিফিকাল্ট। এটার সাথে প্যাকেজিং স্ট্যান্ডার্ড আছে যে এইভাবে প্যাকেজ না করলে আমি নেব না, এইভাবে প্রডিউসার
ইনফরমেশন যদি না লেখা, ইনস্ট্রাকশন না লেখা থাকলে আমি নেব না। আপনি দেখবেন একটা ছোট্ট জিনিস বিক্রি করছে, বলছে যে না আপনি এভাবে কাপড়টা ধোবেন। এই যে প্রসেসগুলো, এখানে কিন্তু এডুকেশনের একটা রোল আছে। আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তাগুলো তারা এই জায়গাগুলোতে এখনও আসেনি। সুতরাং ক্ষুদ্র ঋণ সংস্থার দায়িত্ব হবে এই ট্রেনিংগুলোকে তৈরি করা। দ্বিতীয় বুদ্ধি হচ্ছে যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করতে গিয়ে আমরা আসলে বড় উদ্যোক্তার দিকে চলে গেছি। স্ট্যান্ডার্ডাইজেশন করতে গিয়ে দেখেন আমাদের বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের এত বড় একটা সেক্টর আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা এখন ছোটদের হাতে আর নাই। 10,000-এর নিচে গার্মেন্টসের সংখ্যা এখন হাতে গোনা, 10,000 কর্মীর নিচে। তার মানে পুরোটাই বড় হয়ে গেছে। কেন? যে আমরা নানা রকমের স্ট্যান্ডার্ড তৈরি করছি, সেফটি স্ট্যান্ডার্ড, হেলথ স্ট্যান্ডার্ড, লেবার স্ট্যান্ডার্ড। আপনি যে স্ট্যান্ডার্ড তৈরি যতগুলো স্ট্যান্ডার্ড তৈরি করবেন ইন্ডাস্ট্রি বড়োর দিকে যাবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। তাইলে আপনি কি করবেন? আপনি বলবেন তুমি যে স্ট্যান্ডার্ড তৈরি করছো, তুমি যদি জব তৈরি করতে পারো তাহলে আমি তোমাকে বেনিফিট দেব। এই যে ট্যাক্স পলিসি, এরকম ট্যাক্স পলিসি আমাদের নাই। আমাদের পলিসিতে আমরা শুধু একজনকে দেখি, আমরা পুরো ইকোনমিকে দেখি না। যে আমি যখন একজন উদ্যোক্তা, আমি যদি 10টা জব ক্রিয়েট করি, আপনি একজন উদ্যোক্তা, আপনি 100টা জব তৈরি করছেন, তাহলে দুজনের ট্যাক্স এক হওয়ার কথা না। এই যে ইকোনমিতে যে চেঞ্জটা আনা উচিত, আমরা সেই চেঞ্জের দিকে খুব একটা নজর দিচ্ছি না। আমাদের অর্থনৈতিক পলিসিতে উইকনেস আছে এবং এই উইকনেসটা কাটানো উচিত। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা অনেক বড় রয়েছে। দেখা যাচ্ছে বিদেশি শ্রমবাজারে দক্ষ শ্রমিকের চাহিদা রীতিমতো বাড়ছে। এক্ষেত্রে এই ভূমিকা বাংলাদেশ কিভাবে কাজে লাগাতে পারে? এটা চাহিদা রয়েছে, চাহিদা যে এডুকেশন ইমপ্রুভ না করলে যাবে না। মানে আমাদের এডুকেশন ইমপ্রুভ না করা পর্যন্ত এটা কোথাও যাবে না। আমার এডুকেশনের মধ্যে এটা কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে হবে। ইভেন ভারত থেকে দেখেন, ভারত থেকে তারা ড্রাইভার এক্সপোর্ট করতে পারে। আমার এখান থেকে আমি ড্রাইভার এক্সপোর্ট করতে পারছি না, কারণ আমার ড্রাইভিং লাইসেন্সটা সকল জায়গায় সমানভাবে সার্টিফাইড না। তার মানে আমার যে সংস্থা বিআরটিএ, তার উচিত হবে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলা যে আমি এইভাবে ড্রাইভিং লাইসেন্স দেব, আমার ড্রাইভিং লাইসেন্স তুমি যেন ওখানে গেলেও চালাতে পারো। এবং এগুলোকে পরিষ্কার করা উচিত। আমাদের রোড স্ট্যান্ডার্ড কিন্তু মোটামুটি সমান। তার মানে আমার রোড সাইনগুলো পৃথিবীর যে কোনো সাইনের সাথে মেলানো। রোড সাইনগুলো মেলানো, তাহলে আমাকে কিছু রুলগুলোকে যদি আমি এইটাকে মেনটেন করি এবং এটা যদি বিআরটি উদ্যোগ নেয়, তাহলে অনেক দেশে আমি ড্রাইভার পাঠাতে পারি। ড্রাইভার পাঠানো আর নির্মাণ শ্রমিক পাঠানো এক জিনিস না। রেমিটেন্সের পরিমাণ বাড়ে এ সমস্ত জায়গায়। ইভেন আমার হোটেল, রেস্টুরেন্ট এবং ট্যুরিজম ইজ এ মেজর সেক্টর এখন এশিয়াতে। সেখানে যে শ্রমিক পাঠাবো, আপনি দেখেন, আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আমরা আসলে শ্রমিক এবং কি বলা যাবে যারা একটু উপরের দিকে থাকে, অনেক সময় আমরা বলি কর্মকর্তা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেই যদি ট্যুরিজম কারিকুলামটাকে দেখবেন, ম্যানেজার তৈরি করে কারিকুলাম, তাহলে ট্যুরিজম শ্রমিক তৈরি করাম কারিকুলাম কোথায়? তো কতটা ম্যানেজার লাগবে? আপনার ম্যানেজারের সংখ্যা কম, কিন্তু ট্যুরিজম শ্রমিক তৈরি করার জন্য আমার কোনো কারিকুলাম নাই। ইউনিভার্সিটিটা করবে না, এটা অন্য ইনস্টিটিউশন করবে, কিন্তু সেইটা কোনো ব্যবস্থা আমাদের নাই। সো আমাদের মুসিবত হচ্ছে যে আমরা আসলে সবার চোখ উপরের দিকে, সবাই এমএ পাস করব, আরও যে একটা বিশাল গ্রুপ রয়ে গেছে এটা আমরা চিন্তা করতে পারছি না। সো আমি এই জায়গায় আমাদের ব্যর্থতাটা হচ্ছে আমরা এডুকেশনটাকে পুরোপুরি বিএ পাশের এডুকেশন চিন্তা করছি। এখনও প্রত্যেকে মনে করছে যে আমি পাশ করা মানে হচ্ছে আমাকে এমএ পর্যন্ত যেতে হবে। এবং এটা আমাদের মাথাতে যতদিন থাকবে এবং আমাদের জব মার্কেটে যদি ডিসক্রিমিনেট না করে, এখন আপনি দেখেন একটা পিয়নের জন্য আপনি এমএ পাস লোককে নিচ্ছেন, প্রশ্নটা হচ্ছে আপনি নিচ্ছেন কেন? আপনি যদি বলতেন যে না তুমি ওভার কোয়ালিফাইড, আমি নেব না, তাহলে কিন্তু মানুষ এই কাজটা করতো না। সুতরাং এমপ্লয়ারের ক্ষেত্রে, এবং যেহেতু সরকারি এমপ্লয়মেন্ট, সেখানে এগুলো কোনো রোলের কোনো ব্যবস্থা নাই। আপনি চিন্তা করছেন, আপনি যেখানে বিএ পাশে চাকরি পাওয়া যায় সেখানে আপনি বলছেন না এমএ পাস হলে, পিএইচডি হলে আরও ভালো। আপনি কেন পিএইচডি চাচ্ছেন? এই যে কোয়েশ্চেনগুলো, হয় আপনি বলছেন যে পিএইচডিরা ইউজলেস, এই জন্য বিএ পাশে চাকরি করবে। এই লজিকগুলো আমাদের এখনও এমপ্লয়মেন্ট মার্কেটে, জব মার্কেটে ঠিক না, এবং পার্টলি গভর্নমেন্টের ইনস্টিটিউশনাল রিক্রুটমেন্ট ব্যবস্থা দায়ী। ফলে দেখেন বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে। একজন লোক ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি নিচ্ছে না, কিন্তু সে বলতেছে আমাকে ইঞ্জিনিয়ারের বেনিফিট দিতে হবে। এখন আপনি
যখন ইঞ্জিনিয়ার ডাক্তারি পাশ করে আপনি যখন ডাক্তার হবেন না, তাহলে আমি আপনাকে ডাক্তারের বেনিফিট দিতে চাইব না। মাথায় রাখতে হবে যে আপনি ডাক্তারি পাশ করছেন বলে আপনাকে বেনিফিট দেবো কেন, আপনি ডাক্তারি করছেন বলে আপনাকে বেনিফিট দেবো। এই ডিফারেন্সগুলো হচ্ছে না। এখন সবাই চিন্তা করতেছে, আপনি যতগুলো আন্দোলন দেখেন আজকে, যেমন প্রাইমারি শিক্ষকদের আন্দোলন যদি খেয়াল করেন, এগুলো সব ওই খুব সিম্পল ডিগ্রিতে। আমি অনেকগুলো আলোচনা দেখেছি যে আমি বিএ পাস, আমাকে অমুক বিএ পাস তার সমান করতে হবে। তার মানে হচ্ছে আমাদের ডিগ্রি বেসড এক ধরনের চিন্তা, কাজের সাথে চিন্তা কোনো সম্পর্ক নেই। যে আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এবার জানিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইম, তারা ফিরে যাচ্ছে আমাদের আলোচনায়। জনাব, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে দেখা যাচ্ছে যখন আসলে বাচ্চাদের পাঠদান করার কথা, এখনো ডিসেম্বর মাস চলছে, স্টুডেন্টের পরীক্ষা রয়েছে, সামনেই বার্ষিক পরীক্ষা রয়েছে, কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে শিক্ষকরা মাঠে রয়েছেন। তো এক্ষেত্রে আসলে শিক্ষার ব্যবস্থার তো ঘাটতি রয়েছে, এ নিয়ে কি বলবেন? মানে প্রথম কথা হচ্ছে যে এই সরকারের একটা দুর্ভাগ্যতম দিক হচ্ছে এই সরকার একা। এই সরকার একা এসেন্সে, সাধারণত সরকারের পেছনে যখন রাজনৈতিক শক্তি থাকে তখন মানুষ নানা দিক চিন্তা করে আন্দোলন করে। এখন হচ্ছে এই সরকার যতদিন আছে, গত 15 মাসে আন্দোলনের তো অভাব ছিল না। সবাই ভাবতেছে যে এর গলায় পা দিয়ে আমি যতটুকু আদায় করতে পারি। এটাই হচ্ছে আমার কাছে সরকারের হতাশা বলতে পারেন, ব্যর্থতা বলতে পারেন, যে তার পাশে কেউ নাই, কোনো রাজনৈতিক দল তার পাশে নাই। এই সেন্সে যে এই মুহূর্তে কথা বলে, ফেয়ারলি কথা বলে সমাজকে একটা দিকে নেবে এবং বলবে যে এটার সাথে আমি একমত না, এই কথাটা বলার মতো কেউ নাই। সবাই চুপ করে বসে আছে, ইলেকশন আসবে, আমার ভোটার আমি চাই। অতএব এটাই সুযোগ্য সময়। ডিসেম্বরের পরে ইলেকশন ডিক্লারেশন হলে সরকার খুব একটা কিছু করবে না। সুতরাং এক ধরনের কি বলা যাবে সুযোগ হচ্ছে। দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি সেটা খুব ইম্পর্টেন্ট বোঝা, যে বললাম যে আমরা আসলে দেশাত্মবোধ থেকে কাজ করি না। আমাদের মূল চেতনা চিন্তা দেশের জন্য না, নিজের জন্য। হ্যাঁ, ট্রু, সব শিক্ষকদের অনেক বঞ্চনা আছে, এটা যে নাই তা না, কিন্তু এটা একদিনে হয় না, এই সরকারও তৈরি করে নাই। এবং এটার জন্য যে অপেক্ষা করা যে একটা রাজনৈতিক সরকার আসলে আমি করব, সেইখানে তারা মনে করতেছেন যে না, রাজনৈতিক সরকার আসলে আমি এত কিছু বলতে পারবো না, আমাকে এখনই করতে হবে। সরকারের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হচ্ছে গোড়া থেকে যে ভুলটা হচ্ছে, তাদের বলে দেওয়া উচিত ছিল যে আমি এত কিছু করব না। কিন্তু সরকার কিছুটা করেছেন, এখন এই সুযোগটা সবাই নিচ্ছে। এবং ডিসেম্বরের পরে ইলেকশন ডিক্লারেশন হওয়ার পরে আন্দোলন এদিকে থাকবে না। সুতরাং এইটাকে সবাই শেষ চিন্তা করছে। এটি হচ্ছে আমি যেভাবে দেখি। তাদের আন্দোলনের নানা দিক আছে, এবং শিক্ষক যে প্রায় প্রাথমিক শিক্ষক সমিতি যে একটা তা না, মানে আমি যতটুকু জানি নানা রকমের সমিতি আছে। এগুলো একজনের সাথে সলভ করলে আরেকজন আসবে। সো এগুলো সলভ, এবং এটা আমার মনে হয় যে সরকারের পরিষ্কার বলা উচিত যে আমার কাছে এটা এই মুহূর্তে আলোচনার বিষয় না। দেশের প্রধানতম কাজ হচ্ছে নির্বাচনে যাওয়া এবং সেটা চিন্তা করা। কিন্তু ওই যে বললাম, বিরোধী দল এদিকে যাবে না। কোনো বিরোধী দল কিন্তু শিক্ষকদের বিপক্ষে কথা বলবে না, কারণ সবার ভোটার দিকে একটা চিন্তা আছে। এই শিক্ষকরাই তো বুথে থাকবে, সবগুলো পোলিং বুথে থাকবে। সুতরাং এই যে সুযোগগুলো নিচ্ছে, এটার সাথে নিজের স্বার্থ অসম্ভবভাবে জড়িত। তো আমি এই জায়গায় আমি মনে করি আমাদের সামাজিক ব্যর্থতা, মানে আমি সামাজিকভাবে ওই যে বললাম যে আমরা আসলে যার যার দায়িত্ব থেকে দায়িত্ববান হতে পারছি না। প্রত্যেকে নিজের জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় কথা বলছে, অন্য জায়গায় আলোচনা করছে। আমাদের দেশে দেখা যাচ্ছে অনেক কারিগরি প্রতিষ্ঠান রয়েছে, এই কারিগরি প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখছে? কারিগরি প্রতিষ্ঠানে একটা ভালো ভূমিকা আছে, আমরা একটা নিজের রিসার্চে পেয়েছি। সেটা হচ্ছে কারিগরি শিক্ষা থেকে যারা বেরিয়েছে এর 57-58% কিন্তু চাকরি পাচ্ছে, কিন্তু সেখানেও 57-58 মানে 43% পাচ্ছে না। এবং সেটার মূল কারণ হচ্ছে ইকোনমিতে ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট যদি না হয় সেটা হবে না। সুতরাং কিছু কিছু জিনিস, কারিগরি শিক্ষার সুবিধাটা হচ্ছে এই ছেলেটা হয় চাকরি পাবে অথবা নিজে থেকে কিছু একটা করতে পারবে। এই সুবিধাটা আমাদের অনেকেই নিচ্ছেন এবং অনেকে এটা ভাবছে না। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমি যখন আমার একটা ইউনিভার্সিটিতে ছিলাম শিক্ষক হিসাবে, আমরা রিক্রুটমেন্ট করছি মেকানিক
ইয়ের মেকানিক কি বলা যাবে, এয়ার কন্ডিশন মেকানিক। তো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ছেলে আমরা পেলাম, ব্রিলিয়েন্ট ছেলে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি এরকম ব্রিলিয়েন্ট ছেলে, তুমি কারিগরিতে গেলা কেন? তখন সে একটা কথা বলল, সে বলল আমার মামা আমার শিক্ষার খরচ দিচ্ছে, এবং আমার মামা বলছে যে শোনো, এসএসসি পাশ করেছো, তোমাকে এইচএসসি দিয়ে বিএমএ পাশ করানোর মতো ক্ষমতা আমার থাকবে না, আমি তোমাকে 3 বছরের জন্য একটা ডিগ্রি দিচ্ছি, তুমি নিয়ে যাও, কারণ তারপরে আমার ছেলে আসবে। এই যে চিন্তাটা করে মামা তাকে দিয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত সে আমেরিকান এম্বাসিতে চাকরি করে আমেরিকা চলে গেছে। সো কারিগরি শিক্ষার এই অ্যাডভান্টেজটা আমরা সাধারণভাবে অনেকে দেখছি না, যে দিস ইজ এখানে আসলে চিন্তা করা যায় এবং অনেক কম খরচে আমি কিন্তু তাকে শিক্ষা দিয়ে তৈরি করতে। আপনি ইভেন আপনি দেখেন এখন আমাদের দেশে আরেকটা বিশাল ক্ষেত্র আসছে, সেটা হচ্ছে কেয়ার গিভার। বাড়িতে কেয়ার গিভার বলতে অসুস্থ লোককে সেবা সারা পৃথিবী চাচ্ছে। সো আমরা যেদিকে, এবং সেখানেও যে ট্রেনিং সেন্টারগুলো তৈরি হচ্ছে, এখানে কোয়ালিটি কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। সো ওই যে বললাম, রেগুলেটর তার জায়গা মতো কাজ করছে না, যেখানে তার কাজ করা দরকার ওখানে আমি তাকে যে এডুকেশনটা দেওয়ার কথা সেটা দেই নাই। আমাদের ম্যান পাওয়ার ব্যুরো তার যে ট্রেনিং আছে সেটাও ফেল করছে। সুতরাং আমাদের অনেকগুলো প্রাতিষ্ঠানিক ফেইলিওর, এইটাকে এখন পর্যালোচনা করে পরিবর্তন আনা উচিত, যে এগুলো এদের দ্বারা হবে না। এখানে এরা সব চাকুরি করছে, দেশাত্মবোধ থেকে যে চিন্তা করে যে আমি এইভাবে তৈরি করবো, এটা করে নাই। আমরা যদি বিনিয়োগ নিয়ে জানতে চাই, বাংলাদেশের বিনিয়োগ প্রবৃদ্ধি কেন ধীর গতিতে চলছে, এই বিষয়ে কি বলবেন? এই মুহূর্তে আপনি এর চেয়ে বেশি পাবেন না। মানে আপনি আমি যদি বিনিয়োগকারী হই, আমি এখনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। কোথায় দেখতে পাচ্ছি না? যে আগামী সরকার যে আসবে, সে কি দুর্নীতির পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, আমরা কি কেউ জানি? এখন পর্যন্ত কোনো দল বলছে না যে আমি দুর্নীতিতে জিরো টলারেন্সে যাব। তাদের কিন্তু বলা উচিত, কারণ তাহলে আমি বিজনেসম্যান চিন্তা করব যে তাহলে আমি ইনভেস্টমেন্টটা করতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল কি বলা যাবে আকাশ ক্লিয়ার না হচ্ছে, দিগন্ত ক্লিয়ার না হচ্ছে, বিনিয়োগকারীরা চুপ করে বসে থাকবে। কারণ আমি এখন নেগোশিয়েট করলাম কোনো একটা বিজনেস, নতুন সরকার আসার পরে বলবে যে না, আমার সাথে আবার নেগোশিয়েট করো। সো এই যে আমাদের যে আনসার্টেনিটি, সেটা আপনি আশা করবেন না এই মুহূর্তে বিনিয়োগ খুব একটা বাড়বে। আমি মনে করি না বাড়বে। বিনিয়োগকারীরা বসে আছে আগামী সরকার আসবে এবং কীভাবে ভুলে যাবেন না, গত 17-18 বছর যাবৎ বিজনেসম্যানরাই তো দেশ চালিয়েছে, এবং তারা তাদের স্বার্থে দেশটা চালিয়েছে, মানুষের স্বার্থে দেশ চালায় নেই। এবং এইখানেও অনেকগুলো ফেইলিওর ছিল, আমাদের পলিটিক্যাল ফেইলিওর। সেটা যে খুব একটা কারেক্টেড হয়েছে এটা বলা যাবে না। এখনও বিজনেসম্যানরা বসে আছে কোন পলিটিক্যাল পার্টির কি বলা যাবে ব্যানারে ইলেকশন করবে, মানে বিজনেসের চেয়ে পলিটিক্স বড়। এই জায়গায় আপনি এটা পাবেন। রিজার্ভ চাপ মোকাবেলায় সরকার কি ধরনের নীতি গ্রহণ করতে পারে? ভালো যেটুকু করেছে সেটা খারাপ না। আমরা চেষ্টা করেছি, যেটা রিজার্ভের মূল প্রবলেমটা রিজার্ভের উপরে ছিল না। মানে আপনি এখনও দেখেন, আমরা $40 বিলিয়ন ছিলাম, আমরা এখনও সেখানে যেতে পারিনি। $40 বিলিয়ন আমরা নামলাম কিভাবে, সেটাকে কেউ প্রশ্ন করিনি আমরা। সেটার মূল কারণটা ছিল আমরা আমাদের ডলারটাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছিলাম যাতে পাচার করা সহজ হয়। তো সেই পরিস্থিতি থেকে আসছে, আমরা ওটা এখন বন্ধ করে দিচ্ছি। দেখেন, বেশি কিছু বলতে না, আমাদের রেমিটেন্স আসা শুরু করছে। কারণ পাচারের পথগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে রিজার্ভ বাড়বে। কারণ আমরা তো, আমাদের এক্সপোর্ট গ্রোথ ইজ ভেরি হাই। এরকম একটা ইকোনমিতে কেন রিজার্ভের শর্টেজ হবে? 2006 থেকে 2006 আমরা প্রথম $1 বিলিয়ন সারপ্লাস হলো, এই পর্যন্ত আমরা নেগেটিভ হই নাই। এবং $40 বিলিয়ন যাওয়ার পরে আমরা ধাম করে 20-এ চলে গেলাম। এই যে এই সময়টাতে সেন্ট্রাল ব্যাংককে রিএক্সামিন করা উচিত, জবাবদিহিতার আওতায় আনা উচিত, যে কেন আমরা 40 থেকে 20-এ চলে গেলাম, কার পলিসি মিস্টেক ছিল এটা। সুতরাং রিজার্ভের ক্ষেত্রে এখনকার ট্রেন্ড ইজ ভেরি গুড, এটাকে আমি মনে করি ভালো। এবং চিন্তা করা উচিত, বাড়তি যেটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে, গতকালকে যদি খেয়াল করেন, ভারতের মুদ্রা 90 রুপিতে $1, আমরা এখনও 122-এ রয়ে গেছে। তার মানে রিলেটিভলি ভারত আমাদের জন্য কস্টলি হচ্ছে। সো রিমেম্বার, এটা আমাদের জন্য, কেউ বলতে পারেন যে তার মানে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট অটোমেটিক্যালি কমে যাবে। দ্যাটস ওয়ান, কারণ কস্টলি হয়ে যাচ্ছে আমাদের জন্য। অথবা মানে লজিকগুলো বুঝতে হবে। সো
যদি ইন্ডিয়ান ক্ষেত্রে উল্টোটা হচ্ছে, ইন্ডিয়া এখন আমাদের জন্য সস্তা হবে, তাহলে ইন্ডিয়ান ইম্পোর্টটা একটু বাড়বে, এর মাথায় রাখতে হবে। আবার ইন্ডিয়া পৃথিবীতে তার প্রোডাক্ট আমার চেয়ে সস্তা হয়ে যাবে, সুতরাং সে আমার সাথে কম্পিট করবে কয়েকটা জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। সুতরাং এইগুলো চিন্তা করে আমার মনে হয় একটা গ্লোবাল দৃষ্টিকোণ থেকে এই মুদ্রাটাকে দেখা উচিত। বাট আমাদের ট্রেন্ড ইন ফরেন রিজার্ভ ইজ গুড। বিনিয়োগের বিষয়ে যদি আরেকটু জানতে চাই, বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকার, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে কি ধরনের সহযোগিতা আরো ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে কি বলবেন? মাচ কমপ্লেক্স, এটাকে যত সহজে চিন্তা করছেন এত সহজে হবে না। বিশেষ করে আগামী 10 বছর ইজ এ ভেরি ডিফিকাল্ট টাইম। আমরা একটা ট্রানজিশনের মধ্যে যাব। এইটা খুব বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের, যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসক দেখেন, ব্রিটিশরাও পাঠিয়েছে, চাইনিজরাও পাঠিয়েছে। এই যে দুটো শক্তি, বিজনেসে, ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে এটা থাকবে। ব্যাংকিং খাত এটার ভোগান্তিতে পড়বে কেন? আজকে এখানে স্যাংশন হবে, ওই ব্যাংক আটকাবে। সুতরাং এখানে সরকারের পলিসি হওয়া উচিত, আমি মনে করি, একটু চিন্তা করে কিছু ব্যাংককে সরাসরি চায়নার সাথে যুক্ত করে দেওয়া, যে তুমি এই ওয়ার্ল্ডে থাকো, তুমি ওই ওয়ার্ল্ডে আসো না। এবং এখানে সরকারি অনেকগুলো ব্যাংক আছে যাদেরকে বলা যে আমি এখানে এটা করব, যাতে করে স্যাংশন থেকে দূরে থেকে কিভাবে ওয়ার্ল্ড চলে। কারণ এখন কোথা থেকে স্যাংশন আসবে কেউ বুঝতে পারবে না। আগামী 10 বছর এই ধরনের একটা রিস্ক চলবে, বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাতে। আমেরিকা বলবে আমি এই কারণে স্যাংশন দিলাম, আমি এখানে তোমার ট্যারিফ দিলাম। সুতরাং আমার এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া উচিত। এটা ঠিক ব্যাংকিং খাতকে না করে এটাকে স্ট্র্যাটেজিক ডিসিশন থাকা উচিত, কীভাবে আমি সমন্বয় করব এই দুটো ওয়ার্ল্ডের ফাইট। চায়নারও ফাইট আছে আগামী, আমরা জানি আগামী 10 বছরে চায়না বিশাল ইকোনমি হয়ে যাচ্ছে, বিশাল ইকোনমি মানে লার্জেস্ট ইকোনমি হবে। তো এরকম একটা ইকোনমিকে আমরা ছাড়তেও পারবো না, আবার নিতে গেলে রিস্ক আছে, কারণ আমার এক্সপোর্ট মার্কেট ইউরোপে। সুতরাং এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো সরকার আসা উচিত। সবশেষে আপনার কাছে আমি জানতে চাই, অর্থনীতির পথ থেকে উন্নয়নে আমাদের সব থেকে বড় ভূমিকা কি থাকতে পারে? আমি মনে করি ইকোনমিতে রুল অফ ল আনা উচিত, এটা ভেরি ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আইনের শাসন তৈরি না হচ্ছে, ন্যায়ভিত্তিক শাসন তৈরি না হচ্ছে, ভেরি ডিফিকাল্ট। কারণ আমি যদি মনে করি পয়সা দিয়ে আমি কাজ করে ফেলতে পারবো, আমি যদি বলি আমি রাজনীতি দিয়ে কাজ করে ফেলতে পারবো, আমি যদি মনে করি আমার ফ্যামিলি ক্ষমতা দিয়ে কাজ করে ফেলতে পারবো, এটা যতদিন চলবে ইকোনমি মুভ করা খুব ডিফিকাল্ট। আমরা একটা বড় ইকোনমিতে, এখন আর আমাদের ছোট ইকোনমি নাই, আমরা এখন $460 বিলিয়ন ইকোনমি, এটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাবে। সুতরাং রুল অফ ল প্রতিষ্ঠা করা সমাজে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইকোনমির জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।